কিরিটি আর অপেক্ষা না করে পা চালিয়ে চলল বড় রাস্তার মোড়ের দিকে। এবারে মোড়ের পানের দোকানটার কাছে এক হাতে বাইক ধরে সুব্রত একটা সিগারেট ধরিয়ে টানতে চেষ্টা করছিল, কিন্তু অনভ্যাসের দরুন মাঝে মাঝে কাশিতে তার দম আটকে আসতে চায়। কিরিটি সুব্রতর কাছে এসে দাঁড়ায়, তারপর সুব্রতর হাত থেকে বাইকটা নিয়ে বাগিয়ে ধরতে ধরতে তাড়াতাড়ি বললে, ট্রামে চেপে লালবাজারের মোড়ে চলে যান সোজা। সামনেই যে রাস্তাটা বরাবর নয়া রাস্তায় মিশেছে তার দুপাশে চীনাদের জুতোর দোকান আছে, ওইখানেই আমি যাচ্ছি। একটা ছুরি, সিল্ক কর্ড আর একটা টর্চ নিতে ভুলবেন না যেন। কথাগুলো বলেই কিরিটি এক লাফে বাইকে চেপে সজোরে প্যাডেল করে অদৃশ্য হয়ে গেল। কিরিটির নির্দেশ মতো তখনই সুব্রত ক্ষিপ্র পদে বাড়ির দিকে চলে গেল। কিছু দূর এগিয়ে কিরিটি রাস্তার মোড়ে বাইক থেকে নেমে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। সহসা একসময় তার নজরে পড়ল দ্বিতীয় খোড়া ভিক্ষুকটা ওই দিকেই আসছে। মহাপ্রভু নিশ্চয়ই এতক্ষণে যাত্রা করেছেন। কিরিটি বাইকে চেপে গলির দিকে চলল। এবারে কাছাকাছি আসতেই ক্রিং ক্রিং আওয়াজ পাওয়া গেল এবং পরেক্ষণেই গলির মুখ দিয়ে একজন সাইকেল আরোহী দ্রুত বেরিয়ে এলো। লোকটার পরনে ঢিলা পায়জামা, গায়ে ঢোলা কাবুলি জামা, মাথায় কালো টুপি কপাল পর্যন্ত টেনে দেওয়া হয়েছে, চোখে কালো কাচের গগলস। গলিপথ ধরে নিষ্ক্রান্ত হয়ে লোকটা ট্রাম রাস্তার দিকে সাইকেল চালাতে লাগলো। কিরিটিও তার পিছু পিছু সাইকেল নিয়ে অনুসরণ করলো। লোকটা সোজা আমার স্ট্রিট দিয়ে বউবাজার স্ট্রিটে পড়ে বরাবর গিয়ে চিতপুরে পড়ল। দুপাশে যত সব ছবি আর আয়নার দোকান, কাঁচের গায়ে গায়ে উজ্জ্বল বৈদ্যুতিক কালো রশ্মিগুলি প্রতিফলিত হয়ে বিচিত্র রঙের রামধনু জাগিয়েছে। রাত্রি কতই বা হবে, বড়জোর 8টা, তার বেশি নয়। কলকাতা শহরের সন্ধে বললেই চলে। দোকানে লোকের ভিড়, পথে ট্রামে ঢং ঢং ঘণ্টার আওয়াজ করে রিকশাওয়ালাদের ঠুংঠুং শব্দ আর মোটরের হর্ন। লোকটা যে একটা পাকা সাইকেল চালিয়ে তা ওর গতি দেখেই বোঝা যায়। লোকটা ওটি দ্রুত ভিড় বাঁচিয়ে লালবাজার ডাইনে ফেলে সোজা চীনাপট্টির মধ্যে ঢুকলো। রাস্তার দুপাশে সারি সারি চীনাদের জুতোর দোকান। মোড়ের একটা লাইট পোস্টের গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে অপেক্ষামান সুব্রতকে দেখতে পেল কিরিটি। সাইকেল চালিয়ে কিরিটি সুব্রতর পাশে এসে নামল। যে লোকটিকে এতক্ষণে কিরিটি অনুসরণ করছিল সে তখন খানিকটা দূরে সাইকেল থেকে নেমে সাইকেল হাতে করে এগোচ্ছিল। এটা নিয়ে এখানে অপেক্ষা করুন, এই বলে কিরিটি বাইকটা সুব্রতর হাতে দিয়ে লোকটিকে অনুসরণ করলো তাড়াতাড়ি। লোকটি বাইক নিয়েই সামনের অন্ধকার গলিটার মধ্যে গিয়ে পড়ল। কিরিটিও আধারে গা ঢাকা দিয়ে শিকারী বিড়ালের মতো লোকটাকে অনুসরণ করলো। গলিটা বেশ প্রশস্ত, কিন্তু অন্ধকারে কিছুই ঠাউর করা যায় না। দুপাশে বাড়ির খাড়া দেওয়াল উঠে গেছে। হাত 10 উঁচুতে একটা জানলার ফাঁক দিয়ে খানিকটা আলো এসে গলির অন্ধকারে ছিটকে পড়েছে যেন। অন্ধকার এত বেশি যে পাশের লোক পর্যন্ত নজরে আসে না। পচা মাছ ও চামড়ার বিশ্রী গন্ধে দম বন্ধ হবার জোগাড়। কিরিটি অতি সন্তর্পণে দেওয়াল ঘেঁষে ঘেঁষে এগিয়ে চলল। আগের লোকটাকে তখন আর দেখা যাচ্ছে না। সম্মুখে পশ্চাতে ডাইনে বামে সব দিকেই অন্ধকার। অন্ধকার যেন স্তরে স্তরে জমাট বেঁধে উঠেছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। অন্ধকার গলির মধ্যে বুঝি বাতাসও আসতে ভয় পায়। কিরিটি বুঝল আর এগিয়ে চলা বৃথা, তাই দাঁড়িয়ে রুদ্ধ নিঃশ্বাসে কান পেতে রইল। হঠাৎ এক সময় একটা আওয়াজ কানে এলো। তারপরেই খানিকক্ষণ চুপচাপ, আর কোনো সাড়া শব্দ নেই। আবার শব্দ হলো। এবার যেন কাছেই কোথায় একটা দরজা খোলার শব্দ হলো। অন্ধকার গলিপথে একটা ম্লান আলোর শিখা দেখা গেল। তারপরেই ঈষদমুক্ত একটা দরজা পথে একটা কুৎসিত চীনা বুড়ির চ্যাপ্টা মুখ দেখা গেল। হাতে তার কেরোসিনের বাতি। বাতিটা যেন আলোর চাইতে
ধুমুদগিরণেই বেশি করছে। বুড়ি বাতিটা লোকটির মুখের ওপর তুলে ধরল। অমনি লোকটা বাঁ হাতে দুটো আঙুল কোনাকুনি করে দেখালে। সেই বিশ্রী বুড়িটার কুৎসিত মুখে ততোধিক কুৎসিত এক টুকরো হাসি জেগে উঠল। বুড়ি রাস্তা ছেড়ে দাঁড়ালো। লোকটি বাড়ির মধ্যে ঢোকবার সঙ্গে সঙ্গেই দরজা আবার বন্ধ হয়ে গেল। মুহূর্তে কিরিটি নিজের ভবিষ্যৎ কর্মপন্থা স্থির করে নেয় এবং তড়িৎ পথে গলির ভেতর থেকে বের হয়ে গিয়ে সুব্রত যেখানে অপেক্ষা করছিল সেখানে এসে বললে, এখনই আপনি বাড়ি যান সুব্রতবাবু, এবং যত শীঘ্র পারেন রাজেনবাবুকে নিয়ে এখানে চলে আসবেন। ওই যে দেখছেন হংকং শু ফ্যাক্টরির পাশ দিয়ে একটা গলি দেখা যাচ্ছে, ওরই আশপাশে কোথাও অন্যের সন্দেহ বাঁচিয়ে আমার জন্য অপেক্ষা করবেন। একেবারে শূন্য হাতে আসবেন না। কি হাতিয়ার সঙ্গে আনি বলুন তো? সুব্রত প্রশ্ন করে। একটা ছুরি বা একটা অন্তত লোহার রড হলেও চলবে। ব্রিটিশ রাজত্বে তো আর পিস্তল বা রিভলভার চট করে পাওয়া যেত না। কাজে কাজেই আমাদের ভগবান প্রদত্ত বুদ্ধিকেই কাজে লাগাতে হবে। সুব্রত হেসে ফেলে। হাসছেন সুব্রতবাবু? প্রায় 250 বৎসরের পরাধীনতায় আমরা যে একেবারে পঙ্গু ও অথর্ব হয়ে আছি। কিন্তু থাক সেসব কথা, পরাধীন দেশের দুঃখের শেষ কোথায়। হ্যাঁ শুনুন, আপনি আর রাজেনবাবু এসে ওই হংকং শু ফ্যাক্টরির কাছে অপেক্ষা করবেন। পরপর দুটো বাঁশির আওয়াজ পেলেই ওই গলির মধ্যে ছুটে যাবেন। বাঁশির আওয়াজ না পাওয়া পর্যন্ত কোথাও যাবেন না। আচ্ছা, আমি চললাম। কিরিটি কথাগুলো বলে দ্রুত পদে গলির মধ্যে অদৃশ্য হয়ে গেল অন্ধকারে। সুব্রত আর ক্ষণমাত্র দেরি না করে সামনেই একটা চলন্ত ট্যাক্সিকে হাতের ইশারায় থামিয়ে ট্যাক্সিতে উঠে বসে বললে, আমার স্ট্রিট। ট্যাক্সি নির্দিষ্ট পথে ছুটে চলল। এদিকে গলির মধ্যে ঢুকে কিরিটি কিছুক্ষণ যেন কি ভাবলে। তারপর আঁধারে আন্দাজ করে ক্ষণপূর্বের দেখা সেই দরজাটার কাছে গিয়ে দাঁড়ালো। মুহূর্তমাত্র চিন্তা করে দরজার গায়ে 3টে টোকা দিল, কিন্তু কোনো সাড়া নেই। অল্পক্ষণ পরে আবার টোকা দিল। এবারে ক্র্যাচ করে একটা শব্দ হলো এবং পরক্ষণেই দরজাটা খুলে গেল। আগে সেই চীনা বুড়ি বাতি হাতে বেরিয়ে এলো। কিরিটি আঙুল দিয়ে পূর্বের লোকটির মতো ইশারা করতেই বুড়ি পথ ছেড়ে সরে দাঁড়ালো। সে বুড়ির পাশ দিয়ে ভেতরে ঢুকে গেল। তখন সরু একটা অত্যন্ত স্বল্প পরিসর অন্ধকার গলিপথ, খানিকটা লম্বা চলে গেছে। তার মধ্যে দিয়ে বুড়ি আলো নিয়ে এগিয়ে চলে আর কিরিটি পেছন পেছন চলে। কিছু দূর অগ্রসর হতেই আচমকা কিরিটি হঠাৎ 2 হাত দিয়ে পেছন থেকে বুড়ির মুখটি চেপে ধরল এবং ক্ষিপ্র হস্তে পকেট থেকে একটা রুমাল বের করে বুড়ির মুখে গুজে দিল। তারপর সিল্ক কর্ড দিয়ে বুড়িকে বেঁধে ফেললে। শুরু করতে চলেছি 8ম পর্ব। 8ম পর্বের নাম লেখক দিয়েছেন চীনা আড্ডায়। চলো তাহলে পড়ি 8ম পর্ব। বুড়িকে বাঁধতে কিরিটির 2 মিনিটও সময় লাগে না। বুড়িকে বেঁধে ফেলে কিরিটি উঠে সোজা হয়ে দাঁড়ালো। জাপটে ধরবার সময় বুড়ির হাতের বাতিটা ছিটকে পড়ে নিভে গিয়েছিল। কিরিটি পকেট থেকে দেশলাই বের করে একটা জ্বালালো। তারপর সে অন্ধকার গলিপথ দিয়ে খানিকটা অগ্রসর হতেই দেখা গেল অদূরে একটা ঘরের দরজার পাশে টুলে বসে একটা চীনা যুবক ঝিমোচ্ছে। দেওয়ালে একটা ওয়াল ল্যাম্প পিটপিট করে জ্বলছে। তারই ম্লান আলো ত্রন্দাচ্ছন্ন চীনাটির মুখের ওপর এসে পড়েছে। লোকটা কিছুই টের পায়নি তাহলে। সামনের ঘরের দরজাটা ভেজানো। ঘরের ভেতর থেকে মাঝে মাঝে অস্পষ্ট কথাবার্তার 2-1 টুকরো আওয়াজ শোনা যায়। কিরিটি একেবারে দেওয়ালের গায়ে গা লাগিয়ে অতি সন্তর্পণে নিঃশব্দে এগিয়ে চলল। তারপর চীনা লোকটির কাছাকাছি এসে হঠাৎ পিছন থেকে 2 হাত দিয়ে খুব জোরে তার গলা জড়িয়ে ধরল।
আধো ঘুমন্ত অবস্থায় অতর্কিত আক্রান্ত হয়ে লোকটি যেমন চমকে উঠেছিল তেমনি হতবুদ্ধি হয়ে পড়েছিল এবং সেই অবস্থাতেই লোকটাকে জাপটে ধরে মাটিতেই গড়িয়ে গড়িয়ে খানিকটা পেছন দিকে নিয়ে চলে গেল কিরিটি। অতর্কিত আক্রমণে চীনা লোকটা প্রথমত বিশেষ হকচকিয়ে গিয়েছিল, কিন্তু একটু পরেই নিজেকে সে কিরিটির বাহুবেষ্টন থেকে ছাড়াবার জন্য সচেষ্ট হয়ে ওঠে, কিন্তু কিরিটির দৈহিক শক্তির কাছে পেরে ওঠে না এবং পরাজয় স্বীকার করতে বাধ্য হয়। প্রথম থেকেই কিরিটি লোকটা যাতে কোনোরূপ শব্দ না করতে পারে সেই জন্য সতর্ক হয়ে লোকটার মুখে হাত চাপা দিয়েছিল। পরে একটা রুমাল ঠেলে ধরল মুখের মধ্যে। তারপর পকেট থেকে একটা সিল্ককট বের করে লোকটার হাত পা বেঁধে ফেলল। তারপর ক্ষিপ্র গতিতে লোকটার জামা ও মাথার টুপি খুলে নিয়ে নিজে সেগুলো পরে নিল। পরাজিত রজুবন্ধ লোকটা তার ছোট কুৎসিত চোখ দুটো মেলে অন্ধকারে হয়তো কিরিটিকে দেখবার চেষ্টা করছিল, কিন্তু সেদিকে কিরিটির আদৌ লক্ষ্য ছিল না। মাথার কালো চীনা টুপিটা কপালের নিচে ভুরু পর্যন্ত কিরিটি টেনে দেয়। এই সমস্ত কাজ করতে কিরিটির 10-15 মিনিটের বেশি সময় লাগেনি। আর দেরি না করে কিরিটি ঘরের ভেজানো দরজাটার দিকে এগিয়ে গেল। অতি ধীরে 2 আঙুলে চাপ দিয়ে এবারে দরজাটা একটু ঠেলা দিল। দুটো কপাট সরে গিয়ে সামান্য একটু ফাঁক হয়ে গেল। দেখা গেল একটা ভাঙা টেবিলের পাশে 3 জন লোক গভীর মনোযোগ সহকারে বসে বসে কী সব কথাবার্তা বলছে। মুখের হাবভাবে মনে হয় যেন অত্যন্ত জরুরি কিছুর গোপন পরামর্শ চলছে ঘরের লোকগুলোর মধ্যে। দুজনের মুখ দেখা যায় না, তারা দরজার দিকে পেছন ফিরে বসেছে। যার মুখ দেখা যায় সেরকম বিভৎস মুখ কিরিটি জীবনে দেখেছে কিনা সন্দেহ। হঠাৎ দেখলে মনে হয় বুঝি কোনো শ্মশানচারী প্রেতলোকবাসী। প্রেতলোকের বিভীষিকায় মুখখানা বিভৎস, কি একটা ভয়াবহ দুঃস্বপ্ন যেন ওর মুখের প্রতি রেখায় রেখায় ফুটে উঠেছে। লোকটার ডান দিকটার কপাল ও গাল বোধ হয় কবে পুড়ে গিয়েছিল। সর্বগ্রাসী হুতাশন যেন তার নির্মম চিহ্ন রেখে গিয়েছে ডান দিককার কপাল ও গালটাকে টেনে কুঁকড়ে বিভৎস করে দিয়ে। সেই সঙ্গে ডান দিকটার চোখটাও যেন ঠেলে কোটর থেকে বেরিয়ে আসতে চায়। সেই বিভৎস কুৎসিত মুখের ওপরে আলোর ম্লান শিখা পড়ে আরও ভয়াবহ মনে হয়। লোকটার হাতে একটা তীক্ষ্ণ বাঁকানো ছুরি। সে সেটিকে 2 আঙুলে দোলাতে দোলাতে কাকে যেন লক্ষ্য করে বললে, সনদবাবু, আবার ভেবে দেখো, এখনো সময় আছে। সনদবাবু নামটা শুনেই কিরিটি চমকে উঠল। লোকটি আবার বললে, হ্যাঁ, এখনো সময় আছে। আমাদের এইভাবে কলকাতায় আসতে বাধ্য করার জন্য খেসারা 10,000 না হোক, অন্তত আমার দাবির 10,000 এবং কথার খেলাপের জন্য 10,000 টাকা, সর্বসমেত 20,000 টাকা দিলেই মুক্তি পাবে। আমি তো তোমাকে আগেও বলেছি, এখনো বলছি, টাকা তুমি পাবে না। তোমার যা খুশি আমাকে নিয়ে করতে পারো। সনদ বাবু, তোমার দুঃসাহস দেখে সত্যি অবাক হয়ে যাচ্ছি। নিশ্চিত মৃত্যুর মুখোমুখি দাঁড়িয়েও কেমন করে যে তুমি নিশ্চিন্ত থাকার ভাব করছো তা তুমি জানো। একটু থেমে আবার বলল, সেবারে বড্ড ফাঁকিটা দিয়েছিলে। রেগুনে তোমার বাড়ির সেই অপমান, শুধু তাই নয়, এত দুঃসাহস তোমার আমার প্রেরিত মৃত্যুদূতকে, ড্রাগনকে ঘৃণা ভরে মাটিতে আঁচড়ে ফেলেছিলে। কিন্তু দেখছি তার চেয়ে ঢের বেশি দুঃসাহস ওই টিকটিকি কিরিটি রায়ের। বলতে বলতে সহসা সে কথার মোড় ফিরিয়ে হাতের তীক্ষ্ণ ছুরিখানা একবার ঘুরিয়েই বো করে চোখের নিমেষে দরজার দিকে লক্ষ্য করে ছুঁড়ে দিল। শো করে ছুরির তীক্ষ্ণ অগ্রভাগটা এসে কপাটের গায়ে বিঁধে থরথর করে কাঁপতে লাগলো। ব্যাপারটা এত চকিতে ঘটে গেল যে কিরিটি ক্ষণপূর্বে স্বপ্নেও তা ভেবে উঠতে পারেনি। কত বড় খরসন্ধানী দৃষ্টি চারিদিকে সজাগ রেখে লোকটা সদসতর্ক থাকে, সে কথা ভাবলেও বুঝি সত্যি শ্রদ্ধায় ও বিস্ময়ে হতবাক হয়ে যেতে হয়।
কিরিটি সঙ্গে সঙ্গে দরজার কাছ থেকে সরে পড়বার পূর্বেই ক্ষুধিত নেকড়ের মতো 2 হাত দিয়ে টেবিলের ওপর ভর দিয়ে সামনে উপবিষ্ট লোক দুটোর ঘাড়ের ওপর দিয়েই সেই কুৎসিত দর্শন লোকটি দরজার গোড়ায় এসে পড়ল মুহূর্তে এবং এক ঝটকা মেরে দরজাটা খুলেই সে কিরিটির কাঁধে একটা হাত দিয়ে চীনা ভাষায় কঠোরস্বরে বললে, কি শুনছিলিস হাতে ভাগা? তারপর বিরাট এক ঝাঁকুনি দিয়ে ঘাড় ধরে তাকে সামনের টুলটির ওপর বসাতে যেতেই ঘরের আলোয় অদূরে দড়ি বাঁধা সেই চীনা যুবকটার দিকে তার নজর পড়ল। সঙ্গে সঙ্গে সে চমকে দুপা পিছিয়ে গেল। আর দেরি করা সঙ্গত নয়, শুধু বোকামি ভেবেই কিরিটি মুহূর্তে জোরে এক ধাক্কা মেরে লোকটাকে একপাশে সরিয়ে দিয়ে চৌকিতে ঘরের মধ্যে প্রবেশ করে ভেতর থেকে খিল তুলে দিল। অদূরে মেঝে হাত পা বাঁধা অবস্থায় পড়ে আছে সনদ। ওদিকে ঘরের মধ্যে উপবিষ্ট লোক দুটো কিরিটির খিল বন্ধ করার শব্দে চমকে ফিরে তাকালো। ততক্ষণে কিরিটি দরজার গা থেকে সেই ছুরিটা এক টান মেরে তুলে নিয়ে সনতের কাছে গিয়ে চটপট করে তার বাঁধন কাটতে শুরু করে দিয়েছে। লোক দুটো সত্যি বিস্ময় একেবারে হতভম্ব হয়ে গেছে, কিন্তু সেই মুহূর্তের জন্য পরক্ষণেই তারা দুজনেই একসঙ্গে ছুটে এলো কিরিটির দিকে। কিরিটি ফিরে দাঁড়িয়ে প্রথমে লোকটির হাতে ছুরি দিয়ে ভীষণভাবে এক আঘাত করলো। লোকটার সঙ্গে সঙ্গে চিৎকার করে পিছিয়ে গেল। এদিকে দরজার গায়ে মুহু দাক্ষা পড়ছে। আর বাঁধন কেটে দিতেই বাকি বাঁধনগুলো পটাপট করে ছিঁড়ে ফেলে সনত এসে উঠে দাঁড়ালো। ইতিমধ্যে সেই লোক দুটো ছুটে এসে আবার ওদের আক্রমণ করলো। কিরিটি আর সনদ কায়দা করে লোক দুটোর কবল থেকে নিজেদের বাঁচিয়ে ঘরের মধ্যে এদিক ওদিক ছুটোছুটি করে বেড়াতে লাগলো। ওদিকে বাইরে থেকে তখন মুহু ধাক্কায় দরজাটা প্রায় ভেঙে পড়বার জোগাড়। আর লোক দুটো তখন ওদের ধরবার জন্য প্রায় মরিয়া হয়ে উঠেছে। তাদের চোখে মুখে সে কি ব্যাকুল আগ্রহ! কিরিটি স্পষ্টই বুঝতে পারছিল এইভাবে বেশিক্ষণ আত্মরক্ষা করা মোটেই চলবে না। বাইরে থেকে দরজা ভেঙে ফেলবেই। তাছাড়া এদের দলে কজন আছে তাই বা কে জানে। এখান থেকে বাঁশি হাজার জোরে বাজালেও বাইরে অপেক্ষামান সুব্রত ও রাজেনবাবু কেউই শুনতে পাবেন না। সহসা এমন সময় মরমর করে প্রচণ্ড শব্দে দরজার খিলটা ভেঙে গেল। অল্প আয়াসেই ঘরের মধ্যে এসে প্রবেশ করলো একটু আগেই আক্রমণকারী কুৎসিত দর্শন সেই লোকটা, ক্রুদ্ধ শার্দুলের প্রচণ্ড জিগিংসায়। কিরিটি স্থির হয়ে দাঁড়ালো। শুরু করতে চলেছি পর্ব 9। লেখকের নাম দিয়েছেন সংকট মুহূর্ত। চলো দেখি কি বেশ টানটান একটা উত্তেজনা লাগছে কিনা। কমেন্ট করে কিন্তু অবশ্যই জানানো চাই। কমেন্ট করছো না তোমরা, কয়েকজন মাত্র কমেন্ট করে। তোমাদের সবার কমেন্ট চাই। আমি করব না কে করবে এই ভাবতে ভাবতে কমেন্ট করাটা কিন্তু পিছিয়ে দিও না। যার যখন মনে হবে টুক করে একখানা কমেন্ট করে ফেলো দেখি। আচ্ছা চলো শুরু করি 9 নম্বর পর্ব, সংকট মুহূর্ত। কেবল কিরিটিই নয়, ভীষণ দর্শন লোকটা দরজার কপাট ভেঙে ঘরে প্রবেশ করার সঙ্গে সঙ্গেই ঘরের অন্য দুজনও একেবারে চুপ করে দাঁড়িয়ে গিয়েছিল মুহূর্তের জন্য। যেন মন্ত্রপ্রুত বাড়ি ছিটিয়ে সকলকে মোহাচ্ছন্ন করা হয়েছে। কয়েক সেকেন্ড ক্রুদ্ধ দৃষ্টিতে কিরিটির দিকে পলকহারা দৃষ্টিতে তাকিয়ে লোকটা আচমকা একটা বাজের মতো তীক্ষ্ণ হাসি হেসে ওঠে। বিভৎস হাসিতে ঘরটা যেন ঝমঝম করে ওঠে। সেই ভীষণ দর্শন লোকটি হাসছে হা হা করে, হাসির ধমকে যেন ভেঙে গুড়িয়ে পড়ছে। পরক্ষণেই সহসা ঝনঝন করে কাঁচ ভাঙার শব্দ হলো এবং সঙ্গে সঙ্গে জমাট অন্ধকারে সমস্ত ঘরটা ভরে গেল। কিরিটি পকেট হতে পিতলের ভারী সিগার কেসটা নিক্ষেপ করে ঘরের বাতি ভেঙে দিয়েছে বলেই কাঁচ ভাঙার শব্দ উঠেছে। আচমকা অন্ধকারে যেন মুহূর্তের জন্য সব নিস্তব্ধ হয়ে গেছে আবার, কিন্তু সেও অতি অল্পক্ষণের জন্যই। ততক্ষণে অন্ধকারে ঘরের মধ্যে একটা বিশ্রী হুটোপুটি বেঁধে গিয়েছে। কিরিটি বাঁ হাত দিয়ে সনতের একটা হাত আগে থেকেই ধরে রেখেছিল। এখন গোলমালের মধ্যে সনদকে নিয়ে ঘর থেকে বেরোবার চেষ্টা করল এবং চাপা গলায় সনদকে বললে, সনদবাবু চেষ্টা করুন পালাবার। কিন্তু সহসা কে যেন এমন সময় পিছন থেকে তাকে দু হাতে জাপটে ধরল।
অন্ধকারে কিরিটি একটা প্রবল ঝটকা দিয়ে আততায়ীর আক্রমণ থেকে আপনাকে মুক্ত করবার চেষ্টা করতেই বুঝতে পারে আততায়ীর দৈহিক শক্তি অপরিসীম। কাজেই সনতের হাতটা ছেড়ে দিয়ে দু হাতে সবলে আপনাকে মুক্ত করে নেবার জন্য সচেষ্ট হলো। দৈহিক শক্তির দিক দিয়ে কেউ কম যায় না, উভয়ই প্রাণপণে যুঝে চলেছে। কিরিটি যত জুজুৎসুর প্যাঁচ প্রয়োগ করে আততায়ী ঠিক তার উল্টোটি দিয়ে আপনাকে অক্লেশে মুক্ত করে নেয়। ওদিকে ঘরের মধ্যে ক্রমে আরও গোলমাল বেড়ে উঠেছে। সহসা এই সময় অন্ধকারে একটা ক্ষীণ যন্ত্রণাকাতর চিৎকার শোনা গেল। সেই চিৎকারের শব্দে সকলেই চমকে উঠল। সেই যন্ত্রণাকাতর শব্দে মুহূর্তের জন্য কিরিটি ও তার আক্রমণকারীর শক্ত মুষ্টিও বোধহয় শিথিল হয়ে গিয়েছিল। কিরিটি ওই সুযোগ হেলায় হারালো না। আততায়ীকে জোরে একটা ধাক্কা দিয়ে সামনের দিকে হুমড়ি খেয়ে পড়তেই খোলা দরজা পথে বাইরের সরু গলিপথের মধ্যে এসে ছিটকে পড়ল। সেই চীনা যুবকটি তখনও তেমনি হাত পা বাঁধা অবস্থায় পড়েছিল সেইখানেই। এক লাফ দিয়ে সেই লোকটিকে ডিঙিয়ে কিরিটির দরজার দিকে ছুটল। ছুটতে ছুটতে সদর দরজার কাছাকাছি এসে দেখতে পেল চ্যাপটা মুখ বুড়িটা তখনও দরজার কাছে তেমনিভাবেই পড়ে আছে। কিরিটি যেমন দরজার খিলটায় হাত দিতে যাবে, ঠিক সেই সময় দরজার বাইরে শুনতে পেল খুটখুটখুট একটা শব্দ, দরজা খোলবার সাংকেতিক শব্দ। খিল খুলতে উদ্যত হাতখানি যেন সহসা অর্ধপথেই থেমে যায়। কিরিটি অল্পক্ষণের জন্য রুদ্ধ নিঃশ্বাসে স্থির অচঞ্চল হয়ে দাঁড়িয়ে রইল। তার মনে হলো এক একটি মুহূর্ত যেন এক একটি যুগ। কি ব্যাকুল প্রতীক্ষা! প্রতি লোমকূপ, প্রতি রক্তকণা, দেহের ও মনের সমগ্র বোধশক্তি যেন এক অসীম পরীক্ষায় উন্মুখ হয়ে উঠেছে। এমন সময় অদূরে একই সঙ্গে অনেকগুলো দ্রুত পায়ের শব্দ শোনা গেল। শব্দ শুনে মনে হয় কারা যেন শশব্যস্তে ওই দিকেই ছুটে আসছে। কিরিটি চঞ্চল হয়ে ওঠে। আবার বাইরে থেকে শব্দ হলো, খুটখুটখুট। ওই সময় ওদিকে পায়ের শব্দ তখন একেবারে কাছে এসে পড়েছে। আর অপেক্ষা করা বিপজ্জনক সনত এলো না। এক ঝটকায় খিলটা খুলেই সামনের দিকে ঝাঁপিয়ে পড়ল কিরিটি। দরজার বাইরে দাঁড়িয়ে ওই আড্ডারই বোধহয় একজন লোক কপাটে সংকেত ধ্বনি করছিল। দরজা খুলে কিরিটি আঁধারে আচমকা তার উপর ঝাঁপিয়ে পড়তেই লোকটা হুড়মুড় করে ধরাশায়ী হলো। কিরিটিও মাটিতে পড়ে গিয়েছিল, কিন্তু তড়িৎ বেগে উঠে দাঁড়িয়েই পশ্চাতের দিকে দৃষ্টিপাত মাত্র না করে গলিপথে বড় রাস্তার দিকে দৌড় দিল। ততক্ষণে আড্ডার সকলে দরজার কাছে এসে জড়ো হয়েছে। কিরিটি গলিটার প্রায় শেষাশেষি এসে পড়েছে। ঠিক এমন সময় একটা তীক্ষ্ণ ছুরির অগ্রভাগ এসে তার বাঁ হাতের মাংসপেশির ওপর বিঁধে গেল। বিষম যন্ত্রণায় অস্পষ্ট শব্দ করে দাঁড়িয়ে পড়ে মুহূর্তের জন্য কিরিটি। কিন্তু এইভাবে অন্ধকার গলিপথে শত্রুর সীমানার মধ্যে আর বেশিক্ষণ দাঁড়িয়ে থাকাও নিরাপদ নয় ভেবে কিরিটি অতি কষ্টে ডান হাত দিয়ে ছুরিটাকে টান দিয়ে খুলে ডান হাতের পাতা দিয়ে ক্ষতস্থানটা সজোরে চেপে ধরে টলতে টলতে এগিয়ে চলল বড় রাস্তার দিকে। সুব্রত ও রাজু নির্দিষ্ট জায়গায় অপেক্ষা করছিল বটে, কিন্তু কিরিটি তাদের খোঁজ করলে না। সম্ভবত নিদারুণ পরিশ্রমে এবং বারংবার আক্রান্ত হয়ে সেই সব কথা চিন্তা করবারও বুঝি তার দেহের বা মনের অবস্থা ছিল না। বড় রাস্তার ওপরে এসেই প্রথমে সে রুমাল দিয়ে ক্ষতস্থানটা চেপে ধরল। প্রচুর রক্তক্ষরণ হচ্ছে, মাথাটাও গুরু পরিশ্রমে ঝিমঝিম করছে। তখন শুরু করতে চলেছি পর্ব 10। পর্ব 10-এর নাম লেখক দিয়েছেন অনুসন্ধান। চলো শুরু করি। পর্ব 10 কেমন লাগছে? ভালো তো? চলো শুরু করি। রাত্রি তখন প্রায় 11:30। বেন্টিক স্ট্রিট প্রায় জনশূন্য হয়ে এসেছে। মাঝে মাঝে শুধু দু একটা মোটর গাড়ির হর্ন কিংবা রিকশার ঠুংঠুং আওয়াজ পাওয়া যায়। জনহীন শহরে যেন ক্ষীণ প্রাণ স্পন্দন। দোকানপাট প্রায় বন্ধ হয়ে গেছে। দু একটা জুতোর দোকান তখন অবশ্যই খোলা। কোন দোকানে খদ্দের নেই, কেবল দোকানে ক্যাশিয়ার খাতার ওপর ঝুঁকে পড়ে সারাদিনের কেনাবেচার জমা খরচ ঠিক করছে। এক দোকানের পাশে কয়েকটি চীনা জটলা পাকিয়ে নিজেদের মধ্যে তর্ক বিতর্ক করছে। একটা তেতলা বাড়ির নিচে বাঁধানো রোয়াকে কতকগুলো ভিখারি জড়ো হয়ে নিজেদের সুখ দুঃখের কথা বলছে। তাদের কেউ কেউ আবার দেওয়াল থেকে প্ল্যাকার্ড ছিঁড়ে নিয়ে শোবার ব্যবস্থা করছে। কিরিটি সেসব দিকে লক্ষ্য না করে এগিয়ে চলল। লালবাজার থানাটা ছাড়িয়ে একটু এগিয়ে এসেই কিরিটি কী ভেবে দাঁড়ালো। একখানা ট্যাক্সি সেই দিকে আসছে। ট্যাক্সিটাকে হাত ইশারায় দাঁড় করিয়ে ট্যাক্সিতে উঠে বলল,
টালিগঞ্জ। ক্লান্ত অবসন্ন কিরিটি চলমান ট্যাক্সির নরম গতিতে গা এলিয়ে দেয়। ঠান্ডা হাওয়া চোখ মুখে এসে যেন শান্তির প্রলেপ বুলিয়ে দিয়ে যায়। ট্যাক্সি ছুটে চলেছে টালিগঞ্জের দিকে। নিস্তব্ধ নিশীথ রাত্রি। মাথার ওপরে সীমাহীন কালো আকাশ যেন সর্বাঙ্গে তারায় রত্নখচিত ওড়না জড়িয়ে তন্দ্রাচ্ছন্ন। চৌরঙ্গীর দ্বীপমালা শোভিত পিচ ঢালা রাস্তার উপর দিয়ে গাড়ি বেগে ছুটে চলেছে। গাড়ির সিটে দেহভার এলিয়ে দিয়ে কিরিটি চোখ বুজে পড়ে থাকে। বাড়িতে পৌঁছে কড়া নাড়তেই জঙ্গলি এসে দরজা খুলে দেয়। ট্যাক্সির ভাড়াটা দিয়ে দেয় জঙ্গলি। ভাড়া মিটিয়ে ওপরে এসে জঙ্গলি দেখে কিরিটি একটা সোফায় হেলান দিয়ে চোখ বুজে পড়ে আছে। জঙ্গলি ধীরে ধীরে এগিয়ে এসে কিরিটির জামায় রক্ত দেখে সবিস্ময় বলে, ও কি বাবুজি, এমন করে জখম হলো কি করে বাবুজি? পিছন হতে অন্ধকারে ছুরি মেরেছে রে। তুই এক কাজ কর, ইলেকট্রিক স্টোভে খানিকটা জল গরম করে নিয়ে আয়, আর ওই পাশের ঘরের সেলফে আইভিন আর তুলো আছে, নিয়ে আয়। জখম খুব গুরুতর হয়নি। ক্ষতস্থান বেশ ভালো করে চেপে বেঁধে দিয়ে জঙ্গলি কিরিটিকে হাত ধরে এনে শয্যায় শুইয়ে দিল। ফার্স্ট এড দেওয়া কিরিটির নিকটেই জঙ্গলির শিক্ষা। পরের দিন সকালে যখন কিরিটির ঘুম ভাঙল, তখন ভোরের সোনালি রোদে সুনীল আকাশ যেন ঝকঝক করছে। খোলা জানলা দিয়ে খানিকটা প্রভাতী রোদ পায়ের ওপর এসে পড়েছে। বারান্দায় খাঁচায় পোষা ক্যানারি পাখিটা থেকে থেকে শীষ দিচ্ছে। বাগানে বোধহয় রজনীগন্ধা তার মধুর মিষ্টি গন্ধ বাতাসে ভাসিয়ে আনে। কিরিটির গা হাতে পায়ে অল্প অল্প বেদনা আছে। মাথাটাও যেন একটু ভারী ভারী মনে হয়। শয্যার ওপর চোখ বুজে শুয়েই কিরিটি গত রাত্রের সমস্ত কথা আগাগোড়া একবার ভাববার চেষ্টা করে। গত রাত্রের দুঃসাহসিক অভিযানের ব্যাপারটা এখনও মনের ওপর ছায়াবাজির মতো ভেসে ভেসে বেড়াচ্ছে। নিঃশব্দে জঙ্গলি এসে ঘরে প্রবেশ করে। বললে, বাবুজি, তবিয়ত अच्छी है তো? হ্যাঁ, বহুত তন্দুরুস্ত মালুম হোতা। এক কাপ চা নিয়ে আয় তো বাবা। শয্যা ত্যাগ করে কিরিটি বাথরুমে গিয়ে প্রবেশ করলো। মুখ হাত ধুয়ে মাথাটা বেশ করে জলে ভিজিয়ে স্নানের ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে শীষ দিতে দিতে কিরিটি বসবার ঘরে এসে ঢুকতেই সুব্রত ও রাজুকে সেখানে বসে থাকতে দেখল। অভ্যর্থনার পরে হাসতে হাসতে বলে ওঠে, সুপ্রভাত সুপ্রভাত, কতক্ষণ এলেন? অল্পক্ষণ। তারপর কেমন আছেন? শুনলাম কাল রাত্রে নাকি হাতে জখম হয়েছেন, প্রশ্ন করে সুব্রত। হ্যাঁ, ও কিছু নয়। চলুন চা পর্বটা শেষ করে একবার কালকের আড্ডাটায় হানা দিয়ে আসা যাক, যদি কিছুর সন্ধান মেলে। তাতে কি কোনো ফল হবে আপনি মনে করেন? বলা যায় না। তাছাড়া যদি... সুব্রত ও রাজু কিরিটির কথায় হো হো করে হেসে ওঠে। সুব্রত বলল, যদি কি? যদি এক পাটি ছেঁড়া জুতো বা একটা ভাঙা ছুরির বাঁট, নিদেন পক্ষে দেওয়ালের গায়ে একটা হাতের ছাপ পাওয়া যায়। কিরিটি ওদের কথার ভঙ্গিতে মৃদু মৃদু হাসতে লাগলো। বললে, হ্যাঁ, ডিটেকটিভরা নাকি ওইসব সূত্র ধরেই অনেক সময় বড় বড় পাপানুষ্ঠানেরও কিনারা করে ফেলেন শুনতে পাওয়া যায়। জঙ্গলি এসে চায়ের ট্রে হাতে ঘরের মধ্যে প্রবেশ করলো এবং সামনের ট্রিপয়ের ওপর ট্রেটা নামিয়ে রাখলো। চা পানের পর তিনজন রাস্তায় এসে নামলো। এর মধ্যেই বাইরে রৌদ্রের তাপ বেশ প্রখর হয়ে উঠেছে। একটা ট্যাক্সি ভাড়া করে তিনজনে উঠে বসলো। একসময় কিরিটি বলে, আমরা তো কালই রওনা হচ্ছি, কি বলেন সুব্রতবাবু? কিন্তু সনদদার কোনো একটা কিনারা তো হলো না এখনো, বললে সুব্রত।
সনদবাবু আপাতত কলকাতাতেই আছেন। কিরিটির কথায় রাজু ও সুব্রত চমকে উঠে বিস্ময়ভরা কণ্ঠে শুধালো, সে কি? হ্যাঁ, কাল রাত্রে সামান্য একটু ভুলের জন্য তাকে সেই শয়তানের আড্ডায় ছেড়ে আসতে বাধ্য হয়েছি, কিন্তু একটা বিষয় নিশ্চিন্ত আছি। কি? তাকে তারা প্রাণে মারবে না। তাদের আপনি চেনেন না মিস্টার রায়। এই সংসারে তাদের অসাধ্য কিছুই নেই। এমন কোনো পাপ কাজ বা দুষ্কর্ম নেই যা ওদের বিবেকে বাঁধে। ওরা নেকড়ের চেয়েও হিংস্র, সাপের চেয়েও খল। কিরিটি মৃদু মৃদু হাসতে লাগলো। পরে গম্ভীরভাবে বললে, কিন্তু এক্ষেত্রে মেরে ফেললে যে ওদের কাজ হাসিল হবে না সুব্রতবাবু। যে ফাঁদ ওরা পাততে চায় সে বড় বিষম ফাঁদ, কিন্তু ওদের হিসেবেই সামান্য একটু ভুল হয়ে গেছে, এবং সেইটুকু শুধরে নেওয়ার জন্য ওরা বোধহয় সনদবাবুকে নিয়েই কালকের জাহাজে আমাদের সঙ্গে সঙ্গেই রেঙ্গুন রওনা হবে। এই পর্যন্ত বলে কিরিটি একে একে গতরাত্রের সমস্ত ঘটনাই আগাগোড়া খুলে ওদের বলে গেল। সুব্রত কিরিটির মুখে গতরাত্রের আনুপর্বিক কাহিনী শুনে বললে, তাহলে দেখছি সত্য সত্যই আপনি ভাগ্যবান। প্রথম যাত্রাতেই মহাপ্রভুর সাক্ষাৎ মিলে গেল। কিরিটি হাসতে হাসতে বললে, না, একেবারে প্রথম সাক্ষাৎ নয়। ইতিপূর্বে আরও একবার দর্শন মিলেছিল। সে কি? দুজনেই একসঙ্গে প্রশ্ন করল। হ্যাঁ, খোড়া ভিক্ষুকই স্বয়ং মহাপ্রভু। বলে আবার কিরিটি খোড়া ভিক্ষুকের কাহিনীটাও ওদের বললে। ট্যাক্সি ছুটে চলেছে চীনাপট্টির উদ্দেশ্যে। রাজপথে অসংখ্য লোক পিপিলিকার শাড়ির মতো যে যার গন্তব্য পথে চলেছে। অফিস টাইম বাস ট্রামগুলো যাত্রীতে যেন একেবারে ঠেসা। কিরিটি বললে, একটা কথা ভাবছি, চীনাপট্টিতে হুট করে গিয়ে আগে এই ওঠাটা বুদ্ধিমানের কাজ হবে না। আটঘাট বেঁধে কাজে নামতে হবে। কি করবেন তাহলে? সুব্রত প্রশ্ন করে। আমরা প্রথমে লালবাজারে যাব। সেখানে চৌধুরী বলে একজন সিআইডি ইন্সপেক্টরের সঙ্গে আমার যথেষ্ট আলাপ পরিচয় আছে। তাকে সব কথা খুলে বলে লাল পাগড়ির সাহায্য নিতে হবে। লাল পাগড়ি? হ্যাঁ, জানেন না তো? চোর ডাকাত গুন্ডা মহলে লাল পাগড়ির মহিমা অপরিসীম। লালবাজারের কাছাকাছি এসে ওরা ট্যাক্সিটা বিদায় দিয়ে দিল ভাড়া মিটিয়ে। চৌধুরী অফিসেই ছিল। কিরিটি তাকে সংক্ষেপে সমস্ত ব্যাপারটা খুলে বলবার পর চৌধুরী সানন্দে কিরিটিকে সাহায্য করতে রাজি হয়ে গেল, এবং চৌধুরীর নির্দেশ মতো তখনই থানা থেকে দুজন কনস্টেবল কিরিটি তার সাহায্যের জন্য পেল। থানা থেকে বের হয়ে কিরিটি সদল বলে যখন হংকং শু ফ্যাক্টরির সামনে এসে হাজির হলো, বেলা তখন প্রায় 10:30 বাজে। দোকানের ঠিক সামনে একজন প্রৌঢ়বয়সী চীনা একটা কাঠের টুলের ওপর বসে একটা লম্বা পাইপ মুখে গুজে ঝিমোচ্ছিল। ওদের জুতোর শব্দে লোকটা হঠাৎ চমকে মুখ তুলে তাকালো এবং পরক্ষণেই সাদরে আহ্বান জানালো, জুতি সাব, আচ্ছা জুতি। দোকানের ভেতরে একটি অল্প বয়সী চীনা যুবতী কাঁচি দিয়ে চামড়া কাটছিল, আর মেশিনে বসে একজন আধা বয়সী চীনা যুবক কি যেন সেলাই করছিল। কিরিটিদের সকলকে দোকানে প্রবেশ করতে দেখে ওরা দুজনেই মুখ তুলে একবার মাত্র চেয়ে আবার যে যার কাজে মন দিল। দোকানটি যে খুব বড় গোছের তা নয়। নাতি প্রশস্ত একখানা হল ঘর, ওপরে প্ল্যাটফর্মের মতো কাঠের রেলিং দিয়ে ঘেরা। এক পাশে পুরনো চামড়ার টুকরো স্তূপাকার করে রাখা রয়েছে, অন্য পাশটায় দেখা যায় ওপরে উঠবার জন্য একটা কাঠের সিঁড়ি। কিরিটি তার খরসন্ধানী দৃষ্টি বুলিয়ে চারদিক ভালো করে দেখতে লাগলো। কনস্টেবল দুজন কিরিটির নির্দেশেই দোকানের ভেতর ঢোকেনি। তারা অধিককার ফুটপাতে দাঁড়িয়ে অপেক্ষা করছিল।
কি জুতি চাই বাবু? প্রশ্ন করলে চীনা যুবকটি আধো আধো বাংলায়। কিরিটি গম্ভীর হয়ে বলল, আমরা তোমাদের দোকান ঘরটা একবার সার্চ করব বলে এসেছি। কথাটা শোনা মাত্র চীনা যুবকটি মেশিন ছেড়ে উঠে এলো এবং বেশ পরিষ্কার ইংরাজিতে শুধালো, কেন, কি কারণ জানতে পারি কি? কিরিটি দোকানের ভিতর চারিদিকে ইতস্তত দৃষ্টিপাত করতে করতে উদাস স্বরে জবাব দেয়, সরকারের হুকুম। চীনা যুবক রুক্ষ স্বরে জবাব দিল, তোমারও হুকুম আমি মানি না বাবু, এখনই তুমি আমার দোকান থেকে বেরিয়ে যাও, তা না হলে বিপদে পড়বে। কিরিটি গম্ভীরভাবে জবাব দেয়, বিপদে আমি পড়ব না, আমায় না দেখতে দিলে তুমি বিপদে পড়বে সাহেব। ইতিমধ্যে ওদের কথা কাটাকাটির আওয়াজ পেয়ে পাশের একটা দরজা খুলে আরও দুজন হোমরা চোমরা গোছের চীনা বেরিয়ে এলো। তারা বললে, কি হলো বাবু? কিরিটি ওদের দিকে একান্ত তাচ্ছিল্য ভরে চেয়ে জবাব দিল, এই দোকানটা একবার আমরা ভালো করে দেখতে চাই। কেন? রুক্ষ স্বরে একজন প্রশ্ন করে। কিরিটি যেন ওদের ভূক্ষেপ মাত্র না করে সুব্রতর দিকে তাকিয়ে বললে, চলুন সুব্রতবাবু, আমরা আমাদের কাজ করি। কিরিটির মুখের কথা শেষ হলো না, চোখের পলকে ওদের একজন সুব্রতর সামনে এসে দাঁড়ালো এবং মুহূর্তে সেই পরিষ্কার দিবালোকের একখানা সুতীক্ষ্ণ বাঁকানো ছুরি ওদের গতিপথ রোধ করল। শুরু করতে চলেছি পর্ব 11। অনেকটা তাহলে কিন্তু এগিয়ে এসছি আমরা গল্পের এবারের গল্পের নাম কি জানো? কালো ভ্রমরের হুল। চলো শুরু করি। লেখকের লেখা পর্ব 11। চোখের পলক ফেলার আগেই কিরিটি চীনা লোকটির ছুরি সমেত হাতকানা ধরে এক হ্যাঁচকা টানে নিজের দিকে টেনে নিয়ে কনুইটা চেপে ধরে লোকটার হাতটা মুচকে দিল। একটা অস্ফুট চিৎকার করে চীনাটা ছুরিখানা ফেলে দিল, আর ঠিক সেই মুহূর্তে কিরিটি বাম হাত দিয়ে ছোট্ট একটা বাঁশি বের করে তাতে সজোরে ফুঁ দিল। বাঁশির আওয়াজ পেয়ে দ্রুত পদে অপেক্ষমাণ কনস্টেবল দুজন এসে দোকানে প্রবেশ করল। লাল পাগড়ির শুভাগমন দেখে চীনাদের মুখের ভাব যেন নিমেষে বদলে যায়। তারা একান্ত নিরীহ পোষা জীবটির মতো একপাশে সরে দাঁড়ালো, মাথা নিচু করে সঙ্গে সঙ্গে। কিরিটি একজন কনস্টেবলকে চোখের ইশারায় ডেকে নিয়ে দরজাটা খুলে একটু আগে সেই চীনা লোক দুটো ঢুকেছিল সেই দরজা দিয়ে এগিয়ে গেল নির্ভীক পদবিক্ষেপে। দরজা খুলে কিরিটি, সুব্রত ও একজন কনস্টেবল গিয়ে ভেতরে প্রবেশ করল। সামনেই একটা মাঝারি গোছের ঘর। ঘরটা দিনের বেলাতেও বেশ অন্ধকার। ওপরে ছোট ছোট দুটো স্কাইলাইট বসানো আছে বটে, কিন্তু ওদিকে আর একটা দরজাও আছে, কিন্তু সেটার কপাট ভেজানো থাকার জন্য ঘরটা অন্ধকার। বাইরের আলো আসবার কোনো পথই তো নেই, কৃত্রিম আলোরও তেমন কোনো বন্দোবস্ত নেই ঘরটার মধ্যে। স্কাইলাইটের ফাঁক দিয়ে সামান্য যে আলোটুকু ঘরে আসে তাতেই সামান্য যেন একটু মৃদু আলো আঁধারির সৃষ্টি হয়েছে। কিরিটি খরসন্ধানী দৃষ্টি দিয়ে চারিদিকে দেখতে লাগলো। ঘরের এক কোণে স্তূপাকার করা এক গাদা কাগজের তৈরি জুতোর বাস্ক, আর এক কোণে একটা জুতো সেলাইয়ের কল। দেওয়ালে একটা ওয়াল ল্যাম্প। ল্যাম্পটার চিমনির গায়ে এক রাশ কালি জমেছে। কতকাল পরিষ্কার করা হয়নি কে জানে। ওরা এগিয়ে এসে প্রথমেই ওদিককার দরজাটা খুলে ফেলল। সামনেই এক ফালি বারান্দা, সেখানে তবু যা হোক খানিকটা আলো এসে পড়েছে বাইরের। বারান্দার সংলগ্ন পরপর দুখানা ঘর। প্রথম ঘরটা নেহাত ছোট নয়, সেখানে কতগুলো চেয়ার টেবিল ওলটপালট হয়ে ইতস্তত বিক্ষিপ্তভাবে পড়ে আছে। মনে হয় কারা বুঝি ঘরটার মধ্যে এসে হুটোপুটি করে গেছে। ঘরের মেঝে একটা টেবিল ল্যাম্প উল্টে পড়ে আছে, খানিকটা জায়গায় কেরোসিন তেলের দাগ। ভাঙা চিমনির টুকরোগুলো ঘরময় ইতস্তত ছড়ানো।
কিরিটি ভালো করে সব দেখতে দেখতে বুঝতে পারে এই ঘরটি গতরাত্রের সেই ঘটনাস্থল। এই ঘরেই গতরাত্রের খণ্ডপ্রলয় ঘটে গেছে। শূন্য ঘরখানি যেন প্রলয়কাণ্ডের মৌন সাক্ষী হয়ে রয়েছে এখনো। ঘরের বাতাসটা যেন কেরোসিন তেলের উগ্র গন্ধে ভরে আছে, নাক জ্বালা করে। কিরিটি আরও একবার ভালো করে ঘরের চতুষ্পাশটা দেখে নিল। ভাঙা চেয়ার টেবিলগুলো ছাড়া আর কিছুই নেই। কিরিটি অতঃপর ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে পাশের ঘরে এসে প্রবেশ করল। এই ঘরটা অবশ্য আগের চাইতে অনেক ছোট, এবং আগের ঘরটার চাইতে এই ঘরটা যেন আরও একটু বেশি অন্ধকার। মুক্ত দরজা পথে সামান্য যে আলো এসে ঘরে প্রবেশ করেছে, তাতে দেখা গেল একটা ভাঙা খাটিয়ার ওপরে আপাদ মস্তক একটা মলিন দুর্গন্ধ চাদর মুড়ি দিয়ে কে একজন পড়ে আছে। কিরিটি এগিয়ে এসে চাদরটা টেনে তোলে। একটা অস্ফুট কাতর শব্দ শোনা গেল। কিরিটি দেখলে একটা চীনা বুড়ি। ভালো করে শায়িত বুড়িটার মুখের দিকে দৃষ্টিপাত করতেই কিরিটি যেন চমকে ওঠে। চিনতে এতটুকুও কষ্ট হয় না। বুড়িটার বোধহয় সুখনিদ্রায় ব্যাঘাত ঘটছিল। সে তার অসহিষ্ণু ক্রুদ্ধ দৃষ্টি মেলে পিটপিট করে কিরিটির দিকে চেয়ে থাকে। বুড়ির জীবনে এই ধরনের উৎপাত হয়তো খুব কমই দেখা দিয়েছে। কিরিটি চমকে উঠেছিল বুড়িটাকে চিনতে পেরেই। এই তো সেই চ্যাপ্টা মুখ বুড়ি, যাকে সে গতরাত্রে দড়ি দিয়ে বেঁধেছিল। হঠাৎ বুড়ি কিচিরমিচির করে যেন কি বলতে বলতে উঠে বসল। কিরিটি ওর মুখের দিকে একবার চেয়ে সুব্রতকে বললে, চলুন সুব্রতবাবু, দেখা যাক আর কোন ঘরটার কি আছে কি না। বারান্দাটা যেখানে শেষ হয়েছে সেখানে একটা টিনের বেড়া, বেড়ার গায়ে একটা দরজা, সেই দরজায় একটা দুর্গন্ধ পুরনো চটের পর্দা ঝুলছে। কিরিটি এগিয়ে এসে হাত দিয়ে পর্দাটি তুলে ধরল। ঘরের ভেতর দেখা গেল তিনটি চীনা মেয়ে। তাদের একজন উনুনে হাঁড়ি চাপিয়ে কি যেন রাঁধছে, একজন একটা ছুরি দিয়ে তরকারি কেটে কেটে একটা ভাঙা শানকিতে রাখছে, অন্যজন একটা ভাঙা মোড়ার ওপর বসে একটা জামা সেলাই করছে। কিরিটিদের এমনি অতর্কিতভাবে প্রবেশ করতে দেখে তিনজনেই বিস্মিত ও চমকিত হয়ে একই সময় যে যার হাতের কাজ ফেলে উঠে দাঁড়ালো। কিরিটি আফসোসের সুরে বলল, না, কোনো ফল হলো না, চলুন। কিরিটির কণ্ঠে রীতিমতো একটা হতাশার সুর যেন ফুটে ওঠে। সকলে আবার দোকান থেকে বেরিয়ে এলো। রাস্তায় নেমে সুব্রত কিরিটির মুখের দিকে তাকিয়ে বলল, কিছুই পাওয়া গেল না, এখন কি করবেন ঠিক করলেন মিস্টার রায়? কনস্টেবল দুজনকে বিদায় দিয়ে কিরিটি অন্যমনস্কভাবে এদিক ওদিক তাকাতে তাকাতে বললে, কালকের জাহাজে আমাদের রওনা হতেই হবে সুব্রতবাবু, যেভাবেই আমরা প্রস্তুত হই।